আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। আজকে এই যে চাকরির বিষয়ে কথা বলবো, এই চাকরিটা হচ্ছে ক্যাব, অর্থাৎ সিভিল অ্যাভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ, বা এটাকে আপনি বলতে পারেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এই চাকরিটা মানে হচ্ছে লাইফ সেটেল চাকরি। এখন লাইফ সেটেল চাকরি থাম্বনেইলে তো দেখেছেন। এর মানে এই নয় যে আপনি এইটা আয় করতে পারবেন। ঠিক আছে? বিষয়টা আসলে তা নয়। আমি কখনোই এই ধরনের অবৈধ আয়ের দিকে যাই না। আপনারা নিশ্চয়ই জানেন আমি কখনোই এগুলো নিয়ে কথা বলি না। আমি লাইফ সেটেল বলতে বুঝাচ্ছি যে সম্মানের দিক থেকে। অর্থাৎ আপনি বাংলাদেশের যতগুলা আপনার সরকারি চাকরি আছে তার মধ্যে অন্যতম সম্মানের চাকরি হচ্ছে এই চাকরি, অর্থাৎ ক্যাবের চাকরি। ঠিক আছে? তো ক্যাবের চাকরির বিষয়ে কেন সম্মানের, কেন এই চাকরিটা অনেক উচ্চ মর্যাদার, বা কেন এই চাকরিতে আপনি আবেদন করবেন? যেহেতু আপনারা নিশ্চয়ই জানবেন যে ৭৩টা ক্যাটাগরিতে ৮৯০টা পদে এই চাকরির আবেদন এসেছে এবং এটার আবেদনের শেষ ডেট হচ্ছে ১৬ই আগস্ট। ঠিক আছে? ১৬ই আগস্ট ২০২৬। আর এই সার্কুলারটা এসেছে ২ টা নিয়োগ বিজ্ঞপ্তি হিসেবে। অর্থাৎ টোটাল হচ্ছে ৯৮টা পদ। তবে ২ টা নিয়োগ বিজ্ঞপ্তি। একটা হচ্ছে আপনার ৬৪৭টা পদের, আরেকটা হচ্ছে ২৪৩টা পদের। ঠিক আছে? এখন এই ক্যাবের চাকরিগুলা কেন এত ভালো? ক্যাবের চাকরি কেন এত রয়্যাল চাকরি? কী জন্য আপনি এপ্লাই করবেন? এ বিষয়ে আলোচনা করব, চাকরির সুবিধা, অসুবিধা এবং প্রমোশন সিস্টেম সম্পর্কে। ঠিক আছে? তো একটু ব্যক্তিগত একটা কথা বলে রাখি। আমি এই ক্যাবের চাকরিতে কখনোই আবেদন করতে পারি নাই। কারণ আমার সময়ে সার্কুলার তেমন আহামরি আসেও নাই। আর যাও যা এসেছিল সেই সার্কুলারগুলা আমার যে যোগ্যতা চেয়েছিল, একাডেমিক যোগ্যতা থেকে শুরু করে বা ধরেন টেকনিক্যাল যোগ্যতা অনেক কিছু চেয়েছিল, সেগুলো তো আমাদের জন্য ছিল না তখন। তো যার যার কারণে আমি এভাবে এপ্লাই করতে পারি নাই। বা যদি যোগ্যতা থেকেও থাকতো তো দেখা যাচ্ছে যে সেটা সংখ্যা অনেক কম ছিল। যার কারণে আমার এপ্লাই করা হয় নাই। তো আমি চাইবো আমি না করলেও আপনারা যেন করতে পারেন। ঠিক আছে? এখন এই বিষয়ে, এই চাকরির বিষয়ে আলোচনাতে যাওয়ার আগে ১ম এই একটু বলে রাখা দরকার। আপনারা অনেকেই বলেন, বৃষ্টি হচ্ছে ধীরে, ধীরে। আমি একটু এই পাশে আসতেছি, ছাদের নিচে আসতেছি। তো আপনারা আমাকে অনেকেই বলেন যে এই চাকরিতে, স্যার এই চাকরিতে যে আবেদন করব, এই চাকরি কি সরকারি? এটা একটা অনেক উদ্ভট প্রশ্ন। দেখুন, এই চাকরিটার নামটা একটু খেয়াল করেন। সিভিল অ্যাভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ। বাংলাদেশ শব্দটা আছে। তার মানে এটা একেবারে বলতে পারেন খোদ সরকারি চাকরি। প্লাস হচ্ছে এইটা আপনার একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এবং এটা কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন যে মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়ের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তার মানে এটা খোদ সরকারি প্রতিষ্ঠান। ওকে? আচ্ছা, আশা করি এই উত্তর পেয়েছেন। এবার হচ্ছে এই চাকরির সুবিধা এবং অসুবিধা। একটু খেয়াল করেন, এই চাকরির প্রথম যে সুবিধা সেটা হচ্ছে আপনি এই চাকরিতে উচ্চ মর্যাদা পাবেন এবং এই চাকরি সামাজিক উচ্চ মর্যাদা সম্পন্ন একটি চাকরি। প্লাস আপনি যখন এয়ারপোর্টে থাকবেন, আপনি যখন এয়ারপোর্টে এই চাকরিগুলো করবেন, দেখবেন এটা তো সদর দপ্তর কুর্মিটোলাতে, আপনারা নিশ্চয়ই জানেন। তো দেখবেন যে আপনাকে কিন্তু এয়ারপোর্টে যত প্রোটোকল দেওয়া হচ্ছে সেই প্রোটোকলগুলো কিন্তু আপনি পাবেন। বুঝতে পেরেছেন? তার মানে একটা প্রোটোকল সম্পন্ন চাকরি হচ্ছে এই চাকরি। তাহলে এটা কতটুকু সম্মানের চাকরি, নিশ্চয়ই নিশ্চয়ই এটা মানে আমার আর আপনাদের বলার কোনো প্রয়োজন নাই। ওকে? আচ্ছা। দ্বিতীয় যে বিষয়টা তা হচ্ছে, আরেকটু বলে রাখা দরকার। এটা কিন্তু ৫ থেকে ২০ গ্রেড, মানে যে এই যে ৯৮টা পদ, এটা কিন্তু ৫ম গ্রেড থেকে ২০তম গ্রেড পর্যন্ত, মানে বলতে পারেন অনেকগুলো পদে এই সার্কুলার এসেছে। যে ৭৩টা পদের কথা বললাম। গ্রেড কিন্তু ৫ থেকে ২০। তার মানে প্রায় যারা অলরেডি চাকরি করতেছেন, যারা অলরেডি এক্সপেরিয়েন্সড, তারাও কিন্তু এখানে আবেদন করবেন। ঠিক আছে? বুঝতে পেরেছেন? বিভিন্ন দপ্তরে যারা চাকরি করতেছেন বা যাদের মানে যোগ্যতা আছে আরকি তারা। ঠিক আছে? অভিজ্ঞতা সহ। আচ্ছা। তো এই গেল হচ্ছে এইটা। এবার আসেন হচ্ছে দ্বিতীয় যে এর যে মানে আপনার চাকরির যে সুবিধা তা হচ্ছে আকর্ষণীয় ভাতা। তার মানে বিশেষ ভাতা। আপনি কিন্তু আপনার মূল বেতনের পাশাপাশি এখানে কিন্তু অনেক ভাতা পাবেন। যেমন আপনি এখানে পাচ্ছেন হচ্ছে টেকনিক্যাল অ্যালাওয়েন্স। তার মানে আপনার যদি টেকনিক্যাল পোস্টে যদি আপনার চাকরি হয়, তাহলে কিন্তু আপনি যে টেকনিক্যাল কাজগুলো করবেন তার উপরে অ্যালাওয়েন্স থাকবে। আপনার ওভারটাইমের উপর অ্যালাওয়েন্স থাকবে। বুঝতে পেরেছেন? এর পাশাপাশি আপনার যে শিফটিং ডিউটি, তার মানে আপনি যদি বিভিন্ন শিফটে যান, এক্সট্রা হিসেবেও যদি কখনো করেন, বা ধরেন আপনি যখন শিফট চেঞ্জ করতেছেন, তো শিফট অনুপাতেও আপনার ভাতা কিন্তু বাড়বে। বুঝতে পেরেছেন? এগুলো কিন্তু চাকরির একটা অনেক বড় একটা সুবিধা এই চাকরির। এর পাশাপাশি দেশে ও বিদেশে উন্নত ট্রেনিং বা আপনার সফরের যে সুযোগ বা ভ্রমণের সুযোগ। আপনি কিন্তু দেশের ভিতরে বলেন, বিদেশে বলেন, নানা ধরনের ট্রেনিং আপনি পাবেন এবং এই ট্রেনিংগুলোতে আপনি যখন যাবেন, সম্পূর্ণ সরকারি খরচেই কিন্তু আপনি ট্রেনিংগুলা করতে পারবেন। প্লাস এই ট্রেনিংগুলাতে ভাতা তো পাবেনই, এর পাশাপাশি আপনি ভ্রমণ আকারেও বিভিন্ন জায়গায় যেতে পারবেন এই ট্রেনিংয়ের সুবাদে। ওকে? তো এটা কিন্তু বড় একটা জিনিস, যেটা কিন্তু মানে অন্যান্য সরকারি চাকরিতে সুযোগ এগুলো কিন্তু খুবই কম। বুঝছেন? আশা করি এই জিনিসটা আপনাদের অনেক উপকার হবে যদি আপনারা কেউ এই চাকরিতে ঢুকতে পারেন। ভালো পোস্টে যদি যেতে পারেন। আচ্ছা, এর পাশাপাশি সর্বোচ্চ নিরাপত্তা সম্পন্ন চাকরি। দেখেন, সর্বোচ্চ নিরাপত্তা মানে কি? আপনি যখন এই চাকরিতে ঢুকতেছেন, আমি কিন্তু বলেছিলাম এয়ারপোর্ট প্রোটোকলের কথা। এর পাশাপাশি আরো কিছু বিষয় আছে। আপনি যখন এই চাকরিতে ঢুকতেছেন, তখন কিন্তু ১০০% রাজস্বভুক্ত এই চাকরি।
তো এই যে 100% রাজস্বভুক্ত চাকরি, এই চাকরি 100% রাজস্বভুক্ত হওয়ার কারণে আপনার চাকরি নিয়ে কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই যে চাকরি চলে যাবে 2 বছর পরে স্থায়ী হবে না, এমন কোনো কিছু না। ঠিক আছে? এর পাশাপাশি চিকিৎসা ও অন্যান্য সুবিধা। দেখবেন যে আপনি কিন্তু এই চাকরিতে কোয়ার্টারও পাবেন এবং আপনার জন্য যে চিকিৎসা সুবিধা, সেই চিকিৎসা সুবিধার সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে এর যে চিকিৎসাটা আপনি নিবেন সেটা কিন্তু স্পেশালাইজড হসপিটালেও আপনি চিকিৎসা নিতে পারবেন। আপনার জন্য স্পেশালাইজড মানে ব্যবস্থা থাকবে। যেহেতু আপনি এয়ারপোর্টের একজন লোক থাকবেন বা এয়ারপোর্টের একজন সদস্য থাকবেন বা এয়ারপোর্টের একজন কর্মকর্তা বা কর্মচারী হবেন। তো সেক্ষেত্রে এয়ারপোর্টের যারা মানে এয়ারপোর্টে যে হাসপাতালগুলো এয়ারপোর্টের সাথে সংযুক্ত যেসব হাসপাতালগুলো আছে, সেগুলোতে চিকিৎসা ব্যবস্থা আপনি অনেক সহজেই নিতে পারবেন। ঠিক আছে? এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। তার মানে আপনি আপনার নিজের যে আর্থিক অবস্থা থেকে শুরু করে বা আপনার যে মানে মানে আপনার যে শারীরিক অবস্থা থেকে শুরু করে সবকিছুর এক ধরনের নিরাপত্তা দিবে এই চাকরি ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? তার মানে এই চাকরিটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক সম্মান এবং মর্যাদার একটা চাকরি। ওকে? আমার আফসোস যে আমি এই চাকরিতে আসতে পারি নাই। যা হোক সেটা তো এখন আর কিছু করার নাই। যা হয়ে গেছে হোয়াট ইজ মানে ডান ইজ ডান। ওকে? যা হোক এবার আসেন হচ্ছে এই চাকরির আপনার প্রমোশন সিস্টেমটা। খেয়াল করেন? একটু দেখেন প্রমোশন সিস্টেমটা তাহলে কেমন হবে। এখানে আপনি যদি টেকনিক্যাল ও অ্যাডমিনিস্ট্রেটিভ যে মানে পদগুলো আছে, এই পদগুলোতে যদি যেতে পারেন, ধরেন একটা পদ আছে আপনার সহকারী পরিচালক পদ। আপনি এই পদে যদি যান, এই পদে ৯ম গ্রেডে যদি আপনি ঢুকতে পারেন, তাহলে আপনি সেখান থেকে উপপরিচালক হতে পারবেন ৫ম গ্রেডের, আপনি পরিচালক হতে পারবেন ৩য় গ্রেডের বা গ্রেডের কথা বাদ দিলাম। এগুলো গ্রেড অনেক সময় এদিক সেদিক হতে পারে। আপনি সহকারী পরিচালক থেকে উপপরিচালক, উপপরিচালক থেকে পরিচালক, পরিচালক থেকে আপনি এই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য। বুঝতে পেরেছেন? অথবা সেখান থেকে আপনি আরও উপরে যদি যেতে পারেন তাহলে চেয়ারম্যান। তো সমস্যা হচ্ছে সাধারণত আপনার এই সদস্য এবং এই যে চেয়ারম্যান পদ, এই ২ টা পদে এই বিমান বাহিনী যারা আপনার ডেপুটেশনে থাকেন যারা বা আপনার যারা প্রেষণে যেসব উচ্চপদস্থ কর্মকর্তারা থাকেন, তাদেরকে এই পদগুলো দেওয়া হয়। ঠিক আছে? এইটা সাধারণ যারা মানে মানে আপনার ওনারা তো সামরিক। আমরা যারা বেসামরিক থেকে এখানে যদি কেউ যায় বা আমরা যদি যাই বা আপনারা যদি যান, আপনাদের এটা পাওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে? তবে আপনি সদস্য পর্যন্ত যেতে পারবেন এবং সদস্য হিসাবে অনেক উচ্চতর গ্রেডের, আমি তো এখানে ২য় বলেছি, জানি না এটার বর্তমান গ্রেড কত। তো এই গ্রেডে যদি আপনি যেতে পারেন, তাহলে আপনি সেখানে অর্থের যে দায়িত্বটা আছে বা আর্থিক দায়িত্ব যেটা, সেই পদে আপনি সদস্য মানে হিসেবে হতে পারবেন। বুঝতে পেরেছেন? অর্থাৎ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন স্থায়ী সদস্য। এটা কিন্তু অনেক বড় একটা পদ। ওকে? এর পাশাপাশি আপনি যদি এটিসি অফিসার হিসেবে মানে জয়েন করেন, সেখান থেকে কিন্তু আপনি সিনিয়র এটিসি অফিসার প্লাস আরও অনেক দূর যেতে পারবেন। ঠিক আছে? এই এটিসি কি এই নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাবেন। ওকে? এখন আসেন হচ্ছে এই চাকরির অসুবিধাগুলা। চাকরির অসুবিধাগুলো একটু শেষে বলতেছি এই কারণে, যেহেতু এই চাকরিটা অনেক সুবিধা সম্পন্ন চাকরি, অসুবিধা তো থাকবেই। তো এই অসুবিধাগুলো একটু পরে বলাই ভালো। এইজন্যই এখানে বললাম। অসুবিধা হচ্ছে ১ম যেটা, সেটা হচ্ছে অতিরিক্ত কাজের চাপ। তার মানে এই চাকরিতে যখন আপনি যাবেন, এয়ারপোর্ট যেহেতু ২৪ ঘন্টাই খোলা থাকে। তো সেক্ষেত্রে আপনার শিফটিং ডিউটি পাল্টাবে। আপনার শিফটিং ডিউটি এদিক ওদিক থাকবে এবং লেগেই থাকবে সারা সপ্তাহে। সো আপনার সাপ্তাহিক ছুটি থেকে শুরু করে আপনার ঈদের ছুটি পেতেও কিন্তু একটু বেগ পেতে হবে। একটু বলে ভুল হবে, বেশ ভালোই বেগ পেতে হবে। ওকে? এরপর হচ্ছে কঠোর নিয়মানুবর্তিতা। আপনাকে প্রচণ্ড নিয়মের মধ্যে থাকতে হবে। যেহেতু এটা কিন্তু একটা সামরিক বাহিনীর অধীনে কিন্তু একটা মানে প্রতিষ্ঠান। যেহেতু চেয়ারম্যান থাকবেন একজন সামরিক উচ্চপদস্থ কর্মকর্তা। সেক্ষেত্রে তাদের নিয়ম তো আপনারা জানেন, ফোর্সের নিয়মগুলা। বিমান বাহিনী হোক, সে এয়ারফোর্স যেটা বিমান বাহিনী বা আপনি আর্মি হোক বা আপনি নেভি হোক, তাদের যে কঠোর নিয়মানুবর্তিতা, সেই নিয়মানুবর্তিতার মধ্যে আপনাকে থাকতে হবে। ওকে? আচ্ছা। আর ৩য় যে সবচেয়ে বড় অসুবিধা সেটা হচ্ছে ভুলের কোনো সুযোগ নাই। ভুলের কোনো সুযোগ নাই বলতে আমি বুঝাচ্ছি এই, যদি আপনি ধরেন আপনি এটিসি যে যায় বিষয়টা অর্থাৎ যেটা হচ্ছে ট্রাফিক কন্ট্রোল অ্যান্ড মানে সিকিউরিটি যে মানে যে বিভাগটা বা ডিপার্টমেন্ট আছে, এই যে এটিসি এই এটিসি হিসেবে যদি আপনি থাকেন বা এই এটিসি আন্ডারে যদি আপনি চাকরি করেন, তাহলে কিন্তু এটিসি হলে বিশেষ করে আপনার কিন্তু ভুলের কোনো জায়গা থাকবে না। কারণ আপনি যদি ভুল করেন তাহলে আপনার উপরে কিন্তু আইনি, প্রশাসনিক বা আপনার চাকরি চলে যাওয়ার মতন যে বিষয়গুলা, এই বিষয়গুলো আপনার সাথে ঘটতে পারে। তার মানে আইনি আপনার উপরে আইনি প্রয়োগ হতে পারে, আপনার উপরে প্রশাসনিক মানে এক ধরনের আপনার চাপ আসতে পারে বা আপনাকে প্রশাসনিকভাবে হ্যারাসমেন্টের মধ্যে মানে ফেলবে তারা। স্বাভাবিক, এটা ফেলারই কথা। কারণ আপনি এই ধরনের এই চাকরিতে ভুলের মানে এর মাশুল অনেক বেশি থাকে। আমি আসলে ঠিকভাবে আপনাদের হয়তো বুঝাতে পারতেছি না। বাট আপনারা যারা এয়ারপোর্টের বিষয়গুলো জানেন আরো ভালো বুঝবেন। ঠিক আছে? তো এগুলো নিয়েই থাকবে, এগুলো থাকবে, চাকরিতে এগুলো থাকে। আশা করি আপনারা ধরতে পেরেছেন। আপনাদের কিছুটা হলেও উপকার হবে এই আমার এই আলোচনাটা। আপনারা তারপরেও আমি বলব আপনারা সবাই ক্যাবের এই সার্কুলারে আবেদন করেন। আমি নিজে কখনো পারিনি। আমি চাই আপনারা আবেদন করে এখানে চাকরি করেন। ঠিক আছে? আর ক্যাবের পরীক্ষাগুলা যেহেতু ৭৩টা ক্যাটাগরি, সব নিয়ে তো আলোচনা করা সম্ভব না। আমি গতানুগতিকভাবে আপনার যেটা এভারেজে যে চাকরির সুযোগ সুবিধা সেগুলো নিয়ে আলোচনা করলাম এবং প্রমোশন সিস্টেম। তো সার্কুলার শেষ হচ্ছে ১৬ তারিখে।
এর আগেই আবেদন করবেন, শেষ দিন পর্যন্ত যাবেন না, দ্রুতই আবেদন করবেন। আজকে 12ই আগস্ট, আপনাদের জন্য দোয়া রইল। আপনারা ভালো করে আবেদন করে পড়াশোনা করেন। ক্যাবের প্রিপারেশনের জন্য কোথায় কি বই পড়বেন বা না পড়বেন এই নিয়ে আমি চেষ্টা করব ভিডিও নিয়ে আসার, আল্লাহ বাঁচালে। তখন দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।